প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইগনাইট এডুকেয়ার থেকে। আমি মোহাম্মদ আনিসুর রহমান তোমাদের সাথে আছি আজকেও। তোমরা জানো যে গত ক্লাসে আমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা এখনও চলমান। আজকেও আমরা এই একই অধ্যায়ের 4 নম্বর পর্ব শুরু করব। আমরা এর আগে দেখো প্লাস্টিড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া হলো এমন একটা অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষের মধ্যেই দেখতে পাওয়া যায়। তার মানে এটা একটা সর্বজনীন অঙ্গাণু, উদ্ভিদ কোষ প্রাণী কোষ সব কোষের মধ্যেই দেখতে পাওয়া যায়। এই যে মাইটোকন্ড্রিয়া তুমি দেখতেছো, এটা আবিষ্কার করেছে রিচার্ড অল্টম্যান, সেটা 1886 বা মতান্তরে 1894 সালে, 1886 বা 1894 সালে উনি আবিষ্কারের পর উনি এর নাম দিয়েছেন বায়োপ্লাস্ট। তোমাদের বই বায়োব্লাস্ট লেখা আছে, কিন্তু এটা বায়োপ্লাস্ট হবে, আসলে বায়োপ্লাস্ট। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী যিনি আমরা বেন্ডা নামে পরিচিত, উনি এটার নাম দিয়েছেন মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো, আবিষ্কার করলো একজন আর নাম দিল আরেকজন, কি অদ্ভুত ব্যাপার দেখছো। আবিষ্কার করেছে একজন, নাম আরেকজন দিয়েছে, উনি যে নামটা দিলেন সেটা আবার গ্রহণযোগ্য হলো না, আরেকজন একটা নাম দিতে হলো। অদ্ভুত একটা ব্যাপার। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা মাইটোকন্ড্রিয়ার একটা গঠন, একটা চিত্র আঁকি, তারপরে তার বিভিন্ন অংশগুলোকে দেখি এবং কোন অংশ কি কাজ করে সেটাও আমরা একটু যাচাই করার চেষ্টা করি। তাহলে চলো প্রথমে আমরা একটা মাইটোকন্ড্রিয়া আঁকার চেষ্টা করি। একটা মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট একটি আবরণ দ্বারা আবৃত থাকে। একটা মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট একটা আবরণ দ্বারা আবৃত থাকে। দেখছো, বাইরের আবরণটা 2 স্তর বিশিষ্ট একটা আবরণ দ্বারা আবৃত থাকে। বাইরের আবরণটা মসৃণ এবং ভিতরের আবরণটা ভিতরের দিকে বাঁশ খাওয়ানো। ভিতরের আবরণটা ভিতরের দিকে বাঁশ খেয়েছে, দেখছো বারবার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ভিতরের আবরণটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এই যে একটা জিনিস দেখতেছো আমরা আঁকলাম, ভিতরের যে দেখতেছো এই ভিতরের অংশটা দেখো, ভিতরে আবরণটা ভিতরের দিকে চলে গেছে, মানে ভিতরের যে অংশ ওদিকে চলে আসছে। এই যে অংশটা দেখতেছো, চাইলে তুমি এটাকে আরো বড় করে দিতে পারো, আরো বড় করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আরো যদি বড় করে দাও তাতেও সমস্যা নেই, কারণ এই অঙ্গাণুগুলো এরকমই থাকে। তোমরা যে দেখতেছো যে অঙ্গাণুটা, যেটা যদি বড় করে দিতে চাও দাও। এরপরের ঘটনাগুলো হচ্ছে মূলটা, দেখছো বায়োপ্লাস্ট এরকম। এখন দেখো এই যে অঙ্গাণু, এই বাইরের অংশটাকে আমরা বলতেছি বহিঃঝিল্লি। বহিঃঝিল্লি, বাইরের অংশটাকে বলতেছি আমরা বহিঃঝিল্লি। আর এই যে ভিতরের অংশটা, যেটা ভিতরের যে আবরণী, এই আবরণীটাকে আমরা বলতেছি অন্তঃঝিল্লি। অন্তঃঝিল্লি, অন্তঃঝিল্লি। 2 ঝিল্লির মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে, এটাকে আসলে বলা হয় প্রকোষ্ঠ বা বহিঃপ্রকোষ্ঠ। এটাকে বলা হয় প্রকোষ্ঠ, দেখছো, এটাকে বলে বহিঃপ্রকোষ্ঠ বলে। আবার এই যে দেখতেছো তোমার মাইক্রোস্কোপ, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার এই যে দেখো যে অংশটা ভিতরের দিকে ঢুকে, অন্তঃঝিল্লি যেটা ভিতরের দিকে ঢুকে গেছে, এই ভিতরে ঢোকার অংশটাকে আমরা বলতেছি, এই ভিতরে ঢোকার অংশটাকে আমরা বলতেছি ক্রিস্টি। আমরা বলতেছি ক্রিস্টি, ভিতরের ঢোকা অংশটাকে আমরা বলতেছি ক্রিস্টি। এখন দেখো ক্রিস্টির উপরে দেখো, প্রত্যেকটা ক্রিস্টি যেটা ভিতরে ঢুকে গেছে যে অংশটা, এর উপরে কতগুলো গোল গোল বস্তুর মতো বস্তু দেখা যাচ্ছে, কতগুলো গোল গোল বস্তু দেখা যাচ্ছে। যে বস্তুগুলোকে আমরা বলতেছি, দেখো সবগুলোর মধ্যেই কিন্তু আছে, এগুলো গোল গোল বস্তু দেখা যাচ্ছে, এই বস্তুগুলোকে আমরা বলতেছি অক্সিজোম। তো অক্সিজোম কি কাজ করে? অক্সিজোম আসলে ওর ভিতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে, এই এনজাইমগুলোই তোমার খাবারকে বাঁধতে সহায়তা করে। তার মানে এই যে গুলগুল বস্তুগুলো দেখতেছো, এটাকে আমরা বলতেছি অক্সিজোম। অক্সিজোম, অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার এই যে ভিতরে যে অংশটা, এটা আসলে তরলপূর্ণ একটা পদার্থ, এটা হচ্ছে ভিতরে অংশটা পুরো একটা তরলের মধ্যে আবদ্ধ, এই জিনিসগুলো বাঁচতেছে আছে তরলে, সেই তরলের অংশটাকে আমরা বলতেছি মাতৃকা, ম্যাট্রিক্স।
মাতৃকা বা ম্যাট্রিক্স। এই তরল অংশকে আমরা বলতেছি মাতৃকা বা ম্যাট্রিক্স। আবার তোমাদের নতুন যে বইগুলো আছে সেই বইয়ের মধ্যে দেখবা যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে তোমার ডিএনএ দিয়ে রাখছে, এরকম সুতার মতো একটা জিনিস দিয়ে রাখছে, সেটাকে বলতেছি আমরা ডিএনএ, তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ। আবার মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্লাস এইরকম বস্তু দেওয়া আছে যেগুলোকে আমরা বলি রাইবোজোম। রাইবোজোম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে যে একটা মাইটোকন্ড্রিয়া কয়েকটা অংশের সমন্বয়ে গঠিত হয়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি উৎপাদনের একটা অঙ্গাণু, যেটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এর ভিতরে যে শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন করে। আর এই কারণে মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কোষের পাওয়ার হাউস। পাওয়ার হাউস বুঝো দেখ নির্ঘাত, তোমরা জানো যে বিদ্যুৎ উৎপন্নের জন্য যে কেন্দ্রগুলো আছে বা সাপ্লাই দেওয়ার জন্য যে কেন্দ্রগুলো আছে সেগুলোকে বলি আমরা বিদ্যুৎ কেন্দ্র। এরকম এটাও আমাদের দেহের শক্তি উৎপাদন করে, তাই এটাকে আমরা বলি পাওয়ার হাউস। তাহলে দেখো একটা পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, এটা একটা 2 মার্কের প্রশ্ন আসে। তোমরা এগুলা এখান থেকে বুঝতে পারলে যে কেন, কারণ এটার মধ্যে শক্তি উৎপন্ন করে। উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যে কোষই হোক না কেন এর ভিতরে শক্তি উৎপন্ন করে। তাহলে চলো মাইটোকন্ড্রিয়ার এই যে গঠন, এই গঠনটাকে আমরা আবার আরেকবার বোঝার চেষ্টা করি। 1 নম্বর হলো একটা মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট একটা আবরণ দ্বারা আবৃত থাকে। 2 স্তর বিশিষ্ট একটা আবরণ দ্বারা আবৃত থাকে। বাইরের আবরণটাকে আমরা বহির্ঝিল্লি বলছি, আর ভিতরের আবরণটাকে বলতেছি আমরা অন্তঃঝিল্লি। বহির্ঝিল্লি এবং অন্তঃঝিল্লি, এই দুটা ঝিল্লি কি দ্বারা গঠিত হয়? লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। এই দুটা ঝিল্লি লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। 2 ঝিল্লির মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলতেছি প্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ। আবার দেখো ম্যাট্রিক্সের মধ্যে আবার কতগুলো প্রকোষ্ঠের মতো তৈরি হয়েছে, এগুলো আসলে অন্তঃপ্রকোষ্ঠ। তার মানে বহিঃপ্রকোষ্ঠ হলো এই যে 2 ঝিল্লির মাঝখানে যে ফাঁকা জায়গা, তাকে বলি আমরা বহিঃপ্রকোষ্ঠ। আর ম্যাট্রিক্সের মধ্যে যে জায়গাগুলো আছে প্রকোষ্ঠের মতো হয়েছে, এগুলোকে বলতেছি আমরা অন্তঃপ্রকোষ্ঠ। 2 নম্বর, মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটা মসৃণ, কিন্তু ভিতরের আবরণটা ভিতরের দিকে বাস খেয়ে গেছে। দেখো ভিতরের দিকে ঢুকে গেছে, মনে হচ্ছে ভিতরের দিকে বারবার ঢুকে গেছে। এই ভিতরে ঢুকা অংশটাকে আমরা বলতেছি ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে অন্তঃঝিল্লিটা ভিতরের দিকে ঢুকে গেছে, এই ভিতরে ঢুকা অংশটাকে আমরা বলতেছি ক্রিস্টি। আবার দেখো ক্রিস্টির গায়ে কতগুলো বিন্দুর মতো দেখা যায়, কতগুলো ছোট ছোট বিন্দুর মতো দেখা যায়, এগুলোকে আমরা বলতেছি অক্সিজোম। অক্সিজোমের ভিতর শ্বসনের এনজাইমগুলো থাকে, যে এনজাইমের সাহায্যে আমরা খাদ্যকে ভেঙে এরা শক্তি উৎপন্ন করে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ফাঁকা জায়গা, তরলপূর্ণ যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলোকে বলতেছি আমরা মাতৃকা বা ম্যাট্রিক। যে মাতৃকা ম্যাট্রিক্সের মধ্যে পুরো বস্তুটা একটা ভাসমান অবস্থায় আছে যেটাকে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে এবং রাইবোজোমও থাকে। তার মানে এখানে তোমরা বুঝতে পারলা যে একটা মাইটোকন্ড্রিয়া কি কি অঙ্গাণুর সমন্বয়ে গঠিত হয়। আর আগেই বললাম যে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। আমাদের তোমরা 4র্থ অধ্যায়ে যে পড়বে যে শ্বসনের 4টা ধাপ আছে, তোমরা জানো গ্লাইকোলাইসিস, তারপরে এসিটাইল কোএ, তারপরে হচ্ছে ক্রেব চক্র এবং ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টা ধাপের মধ্যে 3টা ধাপই মাইটোকন্ড্রিয়াতে হয়। এই 4টা ধাপের মধ্যে শেষের 3টা, তার মানে এসিটাইল কোএ, ক্রেব চক্র এবং ইটিএস, এই 3টাই মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয় এবং সবার চেয়ে বেশি শক্তি এরা উৎপন্ন করে। আর এই জন্য এটা কেবল হয় কোষের পাওয়ার হাউস। আর ওই যে বললাম যে প্রথমটা গ্লাইকোলাইসিস, এটা হয় সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে, আর বাকি 3টা হয় মাইটোকন্ড্রিয়ায়। আসলে মাইটোকন্ড্রিয়া এটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া, শ্বসনিক ব্যাকটেরিয়া, যেটা পরবর্তীতে কোষের ভিতর ঢুকে একটা মাইটোকন্ড্রিয়াতে রূপ নিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে মাইটোকন্ড্রিয়ার গঠনটা কেমন। তা মাইটোকন্ড্রিয়া কী কাজ করে সেটা তোমরা আগেই বুঝতে পারলে যে এরা আসলে শক্তি উৎপন্ন করে। শক্তি উৎপন্ন করা হচ্ছে এদের প্রধান। আবার শক্তি উৎপন্ন করতে যেয়ে এরা কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, যেটা সালোক সংশ্লেষণের কাজে লাগে। আবার এই শক্তি দিয়ে আমরা জীবেরা যাবতীয় জৈবিক কাজ করে থাকি, সেটা রেচন, শ্বসন, বিপাক যাই বলো না কেন, সবই
এখান থেকে করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এই যে ছোট একটা আমরা আজকে বললাম, ছোট একটা অংশে পড়লাম, তোমরা আশা করি এখান থেকে শিখতে পারছো যে মাইটোকন্ড্রিয়ার গঠন কেমন, কি কাজ করে, মাইটোকন্ড্রিয়ার কোন অংশটা কি কাজ করে। তো আসো আজকে মাইটোকন্ড্রিয়ার এই যে জিনিসটা, এখন তুমি চিন্তা করো, তোমার যদি মাইটোকন্ড্রিয়া না থাকতো তাহলে তুমি কি করতে? তুমি আসলে কোনো শক্তি, তুমি যে কাজগুলো করো, তুমি যে ক্লাসে দুষ্টামি করো, তুমি যে বাইরে বন্ধুদের সাথে ঝগড়া করো, খেলাধুলা করো, যাই কিছু করো না কেন, এই কাজগুলো মাইটোকন্ড্রিয়া যদি শক্তি প্রদান না করতো তাহলে তুমি করতে পারতে না। তার মানে তোমার দেহের মধ্যে যাবতীয় যে শক্তি হয় এর বেশিরভাগই মাইটোকন্ড্রিয়া তৈরি করে দিচ্ছে। প্রত্যেকটা কোষে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। কোনো কোনো কোষে সেটা 300 থেকে আবার অনেক বেশিও থাকতে পারে। আবার যেমন এমিবার দেহে প্রায় 1500-র মতো মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তার মাইটোকন্ড্রিয়া অনেক বেশি পরিমাণে থাকতে পারে একটা কোষে। তার মানে প্রত্যেকটা কোষের যাবতীয় শক্তি এরাই আসলে তৈরি করে দিচ্ছে এবং এটা সাহায্যে আমরা করতেছি। তো আশা করি তোমরা আজকে বুঝতে পারলে যে মাইটোকন্ড্রিয়া কি, আর অঙ্গাণুগুলোর নাম কি, আর এটা আমাদের কি কাজ করে। তো আজকে আসো মাইটোকন্ড্রিয়ার পর আমরা আরেকটা অঙ্গাণু সম্পর্কে একটু জানি। আরেকটা অঙ্গাণু সম্পর্কে আজকে আমরা জানব, যে অঙ্গাণুগুলো আমাদের জন্য খুবই দরকারি, যেটাকে আমরা বলি কোষের প্রাণ বা মস্তিষ্ক। আচ্ছা, প্রাণ জিনিসটা কি? প্রাণ জিনিস হলো এমন কতগুলো আচরণ বা বৈশিষ্ট্য যার কারণে তোমাকে জড় থেকে আলাদা করেছে। তাহলে ওটাকে আমরা তাহলে কেন কোষের প্রাণ বলতেছি? ওর কারণ ওটা ছাড়া একটা কোষ স্বয়ং সম্পূর্ণ নয়, বা ওটাকে কোষই বলা যাবে না, এরকম একটা পরিস্থিতি। তাই এই জন্য ওটাকে বলতে কোষের প্রাণ বা মস্তিষ্ক। নির্ঘাত তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে আজকে নিউক্লিয়াসের গঠন সম্পর্কে একটা আলোচনা করব। নিউক্লিয়াসের পরবর্তী গঠন আমরা একটু দেখে নেব। তাহলে চলো আজকে নিউক্লিয়াসের গঠনে একটু দেখে নেই কী কী আছে। একটা নিউক্লিয়াসকে তোমরা যদি আঁকো, দেখবে যে ওটা আমরা গোলের একটা নিউক্লিয়াসে তোমরা যদি আঁকো, তোমরা চেষ্টা করে বাসায় বারবার আঁকতে, তাহলে দেখবে যে তোমাদের জন্য সহজ হয়ে গেছে, আঁকাটা অনেক সহজ হয়েছে। যদি না আঁকার চেষ্টা করো তাহলে কোনো জিনিসই সহজ হবে না, কারণ আঁকাটা অনেক জরুরি। তোমাদের প্রশ্নে যেহেতু এই প্রশ্নগুলো প্রায়ই আসে, তাই তোমাদের আঁকাটা অতীব জরুরি। তোমরা যদি আঁকতে পারো, বারবার আঁকো, তাহলেই শিখতে পারবে একমাত্র, নচেত এগুলো শেখা খুব কঠিন হয়ে যাবে তোমাদের। পরীক্ষা হলে যদি তুমি কোনো জিনিসের গঠন চায় আর তুমি যদি সেই গঠন দিতে না পারো, গঠনের চিত্র না দিতে পারো, তাহলে স্যার চাইলেই তোমার নাম্বার কেটে দিতে পারে, কারণ গঠনের চিত্র দেওয়াটা ম্যান্ডেটরি। কোনো জিনিসের গঠন চাইলে সেই গঠনটা যদি তুমি চিত্র না দাও, সেটা তাহলে তোমাকে নাম্বার কেটে দেবে। এখন প্রশ্ন হলো, চিত্র কোথায় দিব? তোমাদের মধ্যে সবারই একটা ভুল আছে, যেটা হলো তোমরা প্রশ্ন লেখার পর শেষের দিকে যা চিত্র দেওয়া শুরু করো। এটা একটা ভুল। বায়োলজির ক্ষেত্রে চিত্র কখনোই শেষে দিতে হয় না, চিত্র দিতে হয় তোমার প্রশ্নের শুরুতেই, অথবা খাতার ডান দিকে বা দিকে লেখা থাকবে, ডান দিকে তোমার চিত্র থাকতে হবে। এটা হচ্ছে নিয়ম। কখনোই প্রশ্নের শেষে কোনো চিত্র দিবে না। যদি দাও তাহলে সেটা স্যার চাইলে নাম্বার কেটেও দিতে পারে, অথবা তোমার নাম্বার কমিয়ে দিতে পারে, কিংবা ওটাকে ভুলও ধরতে পারে। তাই তোমাকে জানতে হবে যে চিত্র কোথায় দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাহলে তোমরা সবাই প্রায় একই ভুল করো। তাহলে চলো দেখি আমরা আজকে কি কি আছে একটা ইয়ের ভিতর, তাইলে বুঝো। দেখো, একটা নিউক্লিয়াস দুইটা স্তরে আবৃত থাকে। একটা নিউক্লিয়াস ওই দুইটা স্তরে আবৃত থাকে। আগেরটার মতো এটাকে বাইরের স্তরটাকে বলতেছি আমরা বহিঃঝিল্লি, বহিঃঝিল্লি। ভিতরের স্তরটাকে বলতেছি অন্তঃঝিল্লি, অন্তঃঝিল্লি। এই যে দুটা ঝিল্লি, এই ঝিল্লিগুলো আসলে লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। কি দ্বারা গঠিত হয়? লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। আবার এই যে ঝিল্লিটা দেখতেছো, এই ঝিল্লিটা আসলে একেবারে নিঃছিদ্র নয়। কতগুলো ছিদ্র আছে দেখো, কতগুলো ছিদ্র ছিদ্র বস্তু। এই ছিদ্রগুলোকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রগুলোকে বলি আমরা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। দেখো, এই ছিদ্রগুলোকে আমরা বলতেছি নিউক্লিয়ার রন্ধ্র। আবার নিউক্লিয়াসের ভিতরে এই যে পুরো জিনিসটা দেখতেছো, এটা আসলে একটা তরলপূর্ণ একটা পদার্থ। এই আসলে তরলপূর্ণ একটা, তরলের ভিতরে বাকি সব জিনিসগুলো বাসমান। এই যে তরল, যেটা আসলে মাতৃকা বা ম্যাট্রিক্স, এই তরলটাকে আমরা একটা নাম দিয়েছি। সেই নামটাকে হচ্ছে আমরা বলি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াসের তরল পদার্থ বা নিউক্লিয়াস কেন্দ্রিকা রস,
বাংলায় বলে কেন্দ্রিকা রসও বলা যেতে পারে, তবে নিউক্লিওপ্লাজম নামটাই বেশি চলন। তারপর দেখো নিউক্লিয়াসের ভিতর একটা গুল একটা বস্তু দেখা যায়, যেটা অধিকতর উজ্জ্বল গুল একটা বস্তু দেখা যায়, যেটা অন্য অংশের তুলনায় অনেক উজ্জ্বল। এই উজ্জ্বল বস্তুটাকে আমরা বলতেছি নিউক্লিওলাস। এই উজ্জ্বল বস্তুটাকে আমরা বলতেছি নিউক্লিওলাস। আবার নিউক্লিয়াসের ভিতরে এই যে দেখেন নিউক্লিয়াস এর সাথে সংযুক্ত আমরা অনেকগুলো তো সুতার মতো জিনিস দেখতে পাচ্ছি। এই সুতাগুলোকে আমরা বলি ক্রোমাটিন জালিকা। এই সুতাগুলোকে আমরা বলি ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমও বলতে পারি, ক্রোমাটিন জালিকা। তার মানে তুমি এখানে কয়েকটা জিনিস পেলে, আমরা কয়েকটা জিনিস পেলাম একটা নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসের প্রথমেই যেটা পেলাম সেটা হলো 2 স্তর বিশিষ্ট একটি আবরণী, যে আবরণটি লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। লিপোপ্রোটিন মানে লিপিড এবং প্রোটিন, লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। এবং এই আবরণটা দেখো কিছু কিছু ছিদ্রযুক্ত, এই আবরণগুলো ছিদ্রযুক্ত। এই ছিদ্রটাকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র। যে ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমের সাথে বিভিন্ন বস্তু আদান প্রদান করে, এটাকে বলতেছি নিউক্লিয়ার রন্ধ্র। তারপর নিউক্লিয়াসের ভিতর যে তরল পদার্থ দেখা যায়, যে তরল পদার্থের মধ্যে এই যে ক্রোমোজোম বলতেছো বা ক্রোমাটিন বস্তু বলতেছো, তারপরে তোমরা নিউক্লিওলাস বলতেছো, এরা বাসমান অবস্থায় আছে, এগুলোকে আমরা বলতেছি নিউক্লিওপ্লাজম। এটা কি দ্বারা তৈরি হয়? আরএনএ দ্বারা তৈরি হয়, নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি হয়, লবণ, তারপর লিপিড, এইগুলো দ্বারা তৈরি হয় নিউক্লিওপ্লাজম। দ্য আরএনএ, তারপরে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এইগুলোর সমন্বয়ে তৈরি হয়। তারপর আসো নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতর অধিকতর স্বচ্ছ গোলাকার একটা বস্তু দেখা যায়, যেটা অধিকতর স্বচ্ছ গোলাকার বস্তু দেখা যায়, যাকে আমরা বলি নিউক্লিওলাস। নিউক্লিওলাস আসলে নিউক্লিয়াসের আরেকটা মূল বস্তু। এটা আসলে তৈরি হয় আরএনএ, ডিএনএ, এগুলো দিয়ে। আরএনএ, ডিএনএ, প্রোটিন দ্বারা নিউক্লিওলাস তৈরি হয়। আর নিউক্লিয়াসের ভিতরে দেখো যে সুতার মতো কতগুলো বস্তু দেখা যাচ্ছে, এই বস্তুগুলোকে আমরা বলতেছি ক্রোমাটিন জালিকা। ক্রোম মানে হচ্ছে রং, টিন মানে হচ্ছে সুতা, তার মানে ক্রোমাটিন মানে হচ্ছে রঙের সুতা। আসলে এগুলো সচরাচর খালি চোখে দেখা যায় না, তারপর মাইক্রোস্কোপ থাকে, এবং যখন কোষ বিভাজনের সময় একটু মোটা এবং খাটো হতে শুরু করে তখনই এগুলোকে ভালো করে চোখে দেখা যায়, খালি চোখে এগুলো দেখা যায় না। যখন তোমরা কোষ বিভাজনের মেটাফেজ দশা পাবা বা ইন্টারফেজ দশা পাবা, তখন এগুলোকে কিছুটা হলেও দেখা যায়। তাহলে আসো, তার মানে আমরা নিউক্লিয়াসে কয়েকটা জিনিস পেলাম, সেগুলো তোমরা একে হচ্ছে একটা আবরণী, তারপর হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর ক্রোমাটিন বস্তু। যে এই যে দেখছো নিউক্লিওলাস, এটা আবিষ্কার করছে রবার্ট ব্রাউন বলতে এক ভদ্রলোক। ব্রাউন দেখছো, মনে হচ্ছে বাদামি টাইপের লোক, আসলে তা না, ব্রাউন হলো এমনি ওনার নাম, রবার্ট ব্রাউন। উনি আবিষ্কার করেছেন এটা, রবার্ট ব্রাউন 1832 সালে এটা আবিষ্কার করেছেন। এই যে নিউক্লিয়াস, এটা আসলে কি কাজ করে, আমাদের আসলে কাজটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমাদের দেহের নিউক্লিয়াসকে আমরা কেন কেন্দ্রিকা বা মস্তিষ্ক বলতেছি, কেন আমরা কোষে প্রাণ মস্তিষ্ক বলতেছি? তাহলে প্রথমেই আমি বললাম যে এটা ছাড়া আসলে একটা কোষ স্বয়ংসম্পূর্ণ না। কোষ যদি স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে তোমার কীভাবে হবে? তাহলে এটার কাজটা হচ্ছে আসলে মূল জিনিস। এর কাজ ছাড়া, এটা ছাড়া আসলে একটা কোষের যাবতীয় কাজ অসম্ভব হয়ে যাবে। এক হচ্ছে এটা ছাড়া তুমি যাই করো না কেন, একটা কোষের যাবতীয় কাজ আছে, যেমন কোষ বিভাজনই বলো না কেন, তুমি কোষের শ্বসন, রেচন, বিপাক যাই বলো, সবগুলো এই নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা কোষের যাবতীয় জৈবিক কাজ তোমার নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার যদি এটা না থাকে তাহলে ওই কাজগুলো হবে না। কে করবে কাজ? কেউ কারা লাগবে তো, সে হচ্ছে আসলে নেতা। একটা কোষের মধ্যে যাবতীয় জিনিসের মূল সর্দার হচ্ছে ও। আর ওর অর্ডার বা ওর সহযোগিতা ছাড়া বা ওর নির্দেশনা ছাড়া কোষের ভিতরে কোনো কাজই হবে না, অসম্ভব নয়। তাই এটা হচ্ছে আমরা মস্তিষ্ক বলতেছি বা প্রাণ বলতেছি। প্রাণ ছাড়া যেমন একটা কোষ হয় না, যেমন একটা মানুষ হয় না বা কোনো জীব হয় না, যেমন এটা ছাড়া আসলে একটা কোষ হয় না। তো এই জন্য এটাকে বলতেছি কোষের প্রাণ। তো এক নম্বর হলো কোষের যাবতীয় জৈবিক কাজ সে নিয়ন্ত্রণ করে। 2 নাম্বার হলো কোষের ভিতরে যে অন্যান্য অঙ্গাণু আছে, হতে পারে সেটা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম, গোলগি বডি, যাই বলো না কেন, এই যে অঙ্গাণুগুলো দেখতেছো, সব অঙ্গাণুর কাজ ও নিয়ন্ত্রণ করে। নিজের কাজ তো করে, ও
কোষের ভিতরে যাবতীয় জৈবিক কাজ তো করেই, সেটা আবার অন্যান্য অঙ্গাণুর কাজগুলোও নিয়ন্ত্রণ করে। এটা হলো 3 নাম্বার হলো একটা কোষ বিভাজনের সময় প্রথমে নিউক্লিয়াস নিজেই বিভাজিত হয়, যেটাকে আমরা তোমরা তৃতীয় অধ্যায়ে যা পড়বে ক্যারিওকাইনেসিস বলে এটাকে। একটা কোষে বিভাজনের সময় নিউক্লিয়াস নিজেই প্রথমে বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে সে কোষ বিভাজনের সূচনা করে। তার মানে কোষ বিভাজন সূচক বা সূচনাকারী হিসাবে ওকে ধরে দেওয়া যায়। তারপর 4 নাম্বার হলো এর ভিতরে দেখো কতগুলো সুতার মতো জিনিস আছে, যেগুলো জীবের যাবতীয় বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। তার মানে এই যে ক্রোমোজোমগুলো দেখতেছ, একটা জীবের যাবতীয় বংশগতি বৈশিষ্ট্য বহন করে। জীবের সে সাথে জীবের যে লিঙ্গ নির্ধারণের ব্যাপারটা ক্রোমোজোম, তোমরা জানো যে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম বলতে দুটা জিনিস আছে। অটোজোম দেহ গঠন করে, আর সেক্স ক্রোমোজোম তোমার ছেলে মানুষের লিঙ্গ নির্ধারণ করে। তো সেটা ছেলে হবে না মেয়ে হবে, সেই জিনিসটা কোন দ্বারা নির্ধারিত হয়। ওর মধ্যে যে তোমার সেক্স ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোমগুলোই একজন মানুষ ছেলে হবে না মেয়ে হবে সেটা সে নির্ধারণ করে দেয়। ক্লিয়ার? আবার কি করে কোষের ভিতরে বিভিন্ন বস্তুর আদান প্রদানে করতে, সাইটোপ্লাজমের সাথে বিভিন্ন বস্তুর আদান প্রদানও ও করে থাকে। তাহলে বুঝতে পারছো যে কেন এটা এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু আমাদের। তার মানে প্রথম কাজ কি হলো, সে কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। 2 নাম্বার, কোষের অন্যান্য অঙ্গাণুগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার, সে কোষ বিভাজনের সময় নিজে প্রথমে বিভাজিত হয়ে কোষ বিভাজন শুরু করে। 4 নাম্বার হলো জীবের যাবতীয় বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। 5 নাম্বার হলে লিঙ্গ নির্ধারণ করতে সহায়তা করে। দেখছো, তার মানে অনেকগুলো কাজ তার মধ্যে হয়। আবার ডিএনএ আরএনএ বা প্রোটিন তৈরির ব্যাপারটাও ওর সাথে সম্পর্ক, কারণ ও রাইবোজোম তৈরি করে দেয়। ওর থেকে রাইবোজোম তৈরি হয়, নিউক্লিয়াস থেকে রাইবোজোম তৈরি হয়। রাইবোজোম তৈরি হওয়ার কারণে আমাদের দেহে যে প্রোটিন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা, সেটাও ওর হাত আছে। তার মানে রাইবোজোম তৈরি করে দেয়, রাইবোজোম প্রোটিন উৎপন্ন করে। তাহলে বলা যায় আসলে নিউক্লিয়াসই প্রোটিন উৎপন্ন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারলে আজকে যে 2টা অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করলাম, প্রথমে মাইটোকন্ড্রিয়া এবং পরে নিউক্লিয়াস। তোমরা এই 2টা অঙ্গাণু যদি আরেকবার পড়ো আর এই ভিডিওটা বারবার দেখো, আশা করি তোমাদের এইভাবেই শেখা হয়ে যাবে। বাসায় খুব একটা পড়তে হবে না, আর নিজ দায়িত্বে একটু ছবি আঁকবে, তাহলে আরও সহজ হয়ে যাবে। দেখবে যে অনেক সহজ হয়ে যাবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই রইল। ইনশাআল্লাহ পরের ক্লাসও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।